আমি যদি কোডিং এর বেসিকটা জানি তখন অবশ্যই আমি যে কোনো ল্যাঙ্গুয়েজে সুইচ করতে পারি এবং প্রত্যেকটা কোডিং ল্যাঙ্গুয়েজে বেসিক স্ট্রাকচার একই রকম, হয়তো সিনট্যাক্সটা আলাদা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? বিশ্ববিদ্যালয় জীবন শেষে আমরা যখন আন্ডার গ্রাজুয়েট শেষ করি, আমাদের সবার মনে একটা খুব কমন প্রশ্ন থাকে যে আমার যে সিভি অথবা রেজিউমে আমরা যেটা বলি সেটা আসলে কিভাবে আমরা বানাবো, অথবা কোন টেমপ্লেট ব্যবহার করলে আসলে ভালো দেখাবে সিভিটা, অথবা খুব ভালো সফলতা পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার সিভি টেমপ্লেট অথবা ডিজাইনের থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমার সিভির ভিতরে কন্টেন্ট। আপনার সিভি ভালো করতে আপনার সিভির ভালো টেমপ্লেট অথবা ভালো ডিজাইন গুরুত্বপূর্ণ না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সিভির ভিতরে কি আছে। এবং সিভির ভিতরে কি আছে সেটা কিন্তু আপনার নির্ভর করবে আপনি ভার্সিটির যে 4 বছর জীবন, এই 4 বছর জীবনে আপনি কি কি করলেন, আপনার কি কি অ্যাচিভমেন্ট আছে, আপনার সিজিপিএ কত, ওভারঅল আপনার প্রোফাইলের উপর। এবং এই জিনিসটা কিন্তু আপনি কখনোই ভালো সিভি ডিজাইন অথবা খুব ভালো ভালো লেখার ধরন দিয়ে আপনি সিভির ভিতরে পরিবর্তন করতে পারবেন না। তো আজকে মূলত এই বিষয়ে কথা বলবো যে ভার্সিটি জীবনে কোন কাজগুলো আমরা করতে পারি যাতে করে আসলে আমার 4 বছর শেষে যখন আমি আমার সিভিটা বানাবো, সেই সিভিটা যাতে খুব কম্পিটিটিভ হয়। আমি ভালো সিভি বলছি না, কারণ ভালো খারাপ ব্যাপারটা আপেক্ষিক, কিন্তু কম্পিটিটিভ সিভি তৈরি করাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যাতে আরেকটা মানুষের সামনে যখন আপনার সিভিটা ধরা হবে তখন যাতে আপনার সিভিটা দেখে মানুষ মনে করে যে হ্যাঁ, এই সিভিটা আর বাকি 10টা সিভির সাথেও খুব ভালো রকম প্রতিযোগিতায় দাঁড়াতে পারে। আচ্ছা, প্রথম যে কথাটা আমি বলবো ভার্সিটির সিভি তৈরি করার ক্ষেত্রে, ভার্সিটি শেষে সিভি তৈরি করার ক্ষেত্রে আপনার একটা ভালো সিভির শুরুটা হয় আমার ভার্সিটির রেজাল্ট দিয়ে। তো ভার্সিটির জীবনে আপনাদের প্রথম চেষ্টা যেটা থাকবে সেটা হচ্ছে খুব ভালো একটা সিজিপিএ মেনটেন করা। আপনার যদি সিজিপিএ খুব ভালো থাকে আপনার সিভি অটোমেটিক্যালি প্রথমে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করবে। এখন আমি জানি অনেকেই বলবেন যে সিজিপিএ এতটাও গুরুত্বপূর্ণ না আমাদের ফিল্ডে। আমি জানি প্রত্যেকটা মানুষই যে ভার্সিটি জীবন পার করেছেন কোনো না কোনো বড় ভাইয়ের কাছ থেকে অবশ্যই শুনেছেন যে সিজিপিএ দিয়ে আসলে কিছু হয় না, আমি তো খুব কম সিজিপিএ নিয়ে খুব ভালো জব পেয়েছি। আপনি যদি তাদের ভার্সিটির পরবর্তী জীবনের স্ট্রাগলগুলো গল্প শোনেন, প্রত্যেকেই তো স্ট্রাগল থাকে, আপনি হয়তো কিছু এক্সেপশনাল উদাহরণ পাবেন যারা হচ্ছে খুব কম সিজিপিএ নিয়েও খুব ভালো কিছু করে দেখিয়েছে। কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড যদি ঘাটেন আপনি দেখবেন যে তাদের খুব খারাপ সিজিপিএ থাকলেও তাদের এটা ব্যাকআপ দেওয়ার জন্য যথেষ্ট ভালো ক্যাপাবিলিটি আছে, যথেষ্ট ভালো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তাদের অবদান আছে, অথবা তাদের কোনো কোর্স ট্রেনিং আছে আলাদা, বিভিন্ন দিক দিয়ে ব্যাকআপ দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু শুধুমাত্র খারাপ সিজিপিএ নিয়ে আমার মনে হয় না কোনো অ্যাঙ্গেলে আপনি ভালো চাকরি অথবা বিদেশে ভালো স্কলারশিপ জোগাড় করতে পারবেন। তো আমি যেটা সাজেশন দিব যে ভার্সিটির একদম শুরু থেকেই আপনি আপনার সিজিপিএটা খুব ভালো করার চেষ্টা করেন। কারণ আপনার সিজিপিএটা যদি খুব খারাপ হয়ে যায় অথবা এটা যদি রিকভারেবল না থাকে ভার্সিটি শেষে এসে, তাহলে কিন্তু আপনি ওভারঅল অন্যান্য যে বিষয়গুলো আছে ওগুলো দিয়ে কভার দেওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। তো আমার সাজেশন থাকবে আপনার প্রথম যে কাজটা করবেন ভার্সিটিতে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে খুব ভালো একটা সিজিপিএ মেনটেন করা। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি বলবো আপনি ভার্সিটি লাইফে করেন যাতে আপনার সিভিটা খুব ভালো হয়, সেটা হচ্ছে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে শেখা, অথবা খুব ভালো প্রেজেন্টেশন স্কিল রাখা। ওভারঅল দুটার কম্বিনেশন। এটা কেন বলছি, আমরা সাউথ এশিয়ায় যারা বড় হয়েছি অথবা বাংলাদেশে স্পেসিফিকলি, বাংলাদেশের জব সেক্টরগুলোতে ইন্টারভিউতে ইংরেজি পারার গুণটা খুবই বড় রকমের করে দেখা হয়। আমি যদিও এটা সাপোর্ট করি না, আমি মনে করি এটা খুব বাজে একটা কালচার যে ইংরেজি বলার যোগ্যতা দিয়ে একটা মানুষকে খুব উচ্চ শিক্ষিত ধরা হয় অথবা খুব উঁচু কাতারে ফেলে দেওয়া হয়। এটা একটা ভাষা, এটাকে আমি কখনোই এতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করি না। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের প্রতিটা চাকরি ক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানিতে আপনি যদি ইংরেজি ভালো পারেন ইন্টারভিউতে, ইউ বাই ডিফল্ট বেস্ট ক্যান্ডিডেট তাদের কাছে। এবং এটা আসলে কিছু করার না, এটা কালচার হয়ে আসছে 2 বছর যাবত। তো এটা একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি বাইরে হায়ার স্টাডিতে আসার ইচ্ছে থাকে অবশ্যই আপনার ইংরেজির যে কমিউনিকেশন স্কিল অথবা ইংরেজি বলতে পারা বিশেষ করে, এবং ইংরেজিতে প্রেজেন্টেশন করার যে ভালো একটা স্কিল, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি আসলে এটা ভালো করতে পারেন কিভাবে,
আমি জানি এটাতে একটা বড় ডিসপ্যারিটি তৈরি হয়, যারা আমরা ঢাকা থেকে পড়াশোনা করেছি ছোটকাল থেকে, যারা গ্রাম থেকে পড়াশোনা করেছি। যারা গ্রাম থেকে পড়াশোনা করেছে তাদের তুলনামূলকভাবে ইংরেজির স্কিলটা একটু খারাপ হয়, এটা খুব স্বাভাবিক। তো এটা ভালো করতে পারি কিভাবে আমরা? এটা ভালো করার একটা খুব গুরুত্বপূর্ণ বা একটা খুব ভালো উপায় হচ্ছে ইংরেজি শো দেখা। আপনি টিভি সিরিজ দেখতে পারেন, আপনি ডকুমেন্টারি দেখতে পারেন, সোজা কথা ইংরেজি শোনা নিয়মিত এবং রিয়েল লাইফ ইংরেজি শোনা। আপনি যদি ইংরেজি বই পড়েন, দ্যাটস ভেরি গুড ফর ইউর রিডিং স্কিলস, কিন্তু আপনি যদি রিয়েল লাইফ ইংলিশ কনভারসেশনটা ভালো করে শিখতে চান, আপনার কিন্তু মুভি, টিভি সিরিজ এই বিষয়গুলো আপনাকে খুব ভালো হেল্প করতে পারবে। এবং একই সাথে আপনি যদি ডকুমেন্টারি দেখেন, আপনি ফর্মাল ইংলিশ কীভাবে ভালো বলতে হয়, কীভাবে এক্সপ্রেস করা যায়, কীভাবে ঘটনা ডিসক্রাইব করা যায়, এই বিষয়গুলো কিন্তু আপনি ভালো করে শিখবেন। আরেকটা উপায় হচ্ছে যে ভার্সিটিতে প্রতি কোর্সেই কোনো না কোনো প্রেজেন্টেশন আমাদের থাকে। আমাদের টিপিক্যাল বেশিরভাগ ছাত্রছাত্রীদের যে প্রবণতাটা, সেটা হচ্ছে যে প্রেজেন্টেশন অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া অথবা কাজগুলো নিজে না করা। জাস্ট প্রেজেন্টেশনের দিন হালকা পাতলা 10 মিনিট প্রিপারেশন নিয়ে কোনো মতো একটা প্রেজেন্টেশন দিয়ে দেওয়া। স্যার তো হয়তো 10-এর জায়গায় আমাকে 5 দিবে, ভালো করলে 8 দিবে, 2-3 নম্বরে কি আসে যায়। কিন্তু এই প্রেজেন্টেশন স্কিলটা আসলে আপনার পরবর্তী জীবনে অসম্ভব রকম ভালো কাজে লাগে। আমি কি জন্য বলছি, আপনি যখন চাকরি ইন্টারভিউ দিবেন, যখন প্রশ্ন উত্তর করবেন, আপনার যদি ইন্টারভিউ ইংরেজিতে হয়, আপনার প্রেজেন্টেশন ভালো না থাকলে আপনি খুব ভালো ইন্টারভিউ দিতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যখন হায়ার স্টাডিতে ইন্টারভিউ দিবেন বিদেশের প্রফেসরের কাছে, তখন তো আপনি ইংরেজি ভালো না হলে আপনি অবশ্যই ভালো ইন্টারভিউ দিতে পারছেন না। এই জন্য ইংরেজির দক্ষতাটা ভালো হয়, ইংরেজিতে ভালো প্রেজেন্ট করতে পারার গুণটা থাকা খুব গুরুত্বপূর্ণ। তো 2টা স্টেপ কি বললাম? প্রথমটা হচ্ছে আপনি ইংরেজি শো দেখতে হবে। আপনি যদি নিয়মিত দেখেন, আপনার মধ্যে সাবকনশিয়াসলি আপনি ইংরেজিটা ডেভেলপ করবে। এবং দ্বিতীয়ত উপায়টা হচ্ছে ভার্সিটিতে যে প্রেজেন্টেশনগুলো হয় প্রতিটা কোর্সে, সেই প্রেজেন্টেশনগুলোতে একদম নিজ দায়িত্বে অংশগ্রহণ করা, খুবই অ্যাক্টিভলি অংশগ্রহণ করা এবং ভালো প্রেজেন্টার হওয়ার চেষ্টা করা। তাহলে কিন্তু আপনার ওভারঅল প্রেজেন্টেশন স্কিলটা 4 বছর খুবই ভালো মতো গ্রো করবে। তো তৃতীয় যে জিনিসটা কথা আমি উল্লেখ করবো, সেটা হচ্ছে ভার্সিটিতে থাকা অবস্থায় বিভিন্ন কনফারেন্স এবং কম্পিটিশনে পার্টিসিপেট করা। এটা আমি কেন বলছি? কারণ আমাদের সিভিতে একটা অংশ থাকে, সেটা হচ্ছে অ্যাওয়ার্ডস এন্ড অ্যাচিভমেন্ট। আপনি যদি ভার্সিটিতে থাকা অবস্থায় আপনার কোনো ধরনের অ্যাওয়ার্ডস অথবা কোনো ধরনের সার্টিফিকেশন না থাকে, তাহলে কিন্তু এই অংশটা আপনাকে খালি রেখে দিতে হবে আপনি যখন গ্র্যাজুয়েশন করবেন। তো এই জন্য আমি সাজেশন দিব যে আপনি ভার্সিটিতে থাকা অবস্থায় ছোটখাটো যে কম্পিটিশনগুলো হয়, কোডিং কম্পিটিশন হতে পারে, হ্যাকাথন হতে পারে, অথবা আপনি বিভিন্ন কনফারেন্সে পার্টিসিপেট করতে পারেন, সেখানে পোস্টার প্রেজেন্টেশন করতে পারেন, যেটাই হোক আপনার উচিত হবে খোঁজা এই জিনিসগুলো, অপরচুনিটিগুলো এবং সেখানে পার্টিসিপেট করা। আপনি যদি কোনো না কোনোভাবে কোথাও ভালো কোনো জায়গায় পার্টিসিপেট করতে পারেন এবং একই সাথে আপনি সেখানে কোনো একটা অ্যাওয়ার্ড নিয়ে আসতে পারেন, হতে পারে সেটা রানার আপ, হতে পারে সেটা সেকেন্ড রানার আপ, যেটাই হোক, আপনি যদি কোনো একটা, যেমন হাল প্রাইজ খুব একটা পপুলার কম্পিটিশন ভার্সিটিগুলোতে, আপনি যদি সেখানে একটা প্রাইজ নিয়ে আসতে পারেন, দ্যাট উইল বি ভেরি গুড অ্যাচিভমেন্ট। তো আপনি যদি এই অংশগুলোতে বা কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট না করেন, তাহলে কিন্তু আপনি যারা সেখানে পার্টিসিপেট করছে তাদের থেকে কিন্তু পিছিয়ে থাকলেন। এবং সিভি যখন 4 বছর পরে তার এবং আপনার দেখা হবে, তাহলে তখন কিন্তু আপনার অবশ্যই আপনার সিভিটা পিছিয়ে থাকবে। সো আমি সাজেশন দিব যে আপনারা ভার্সিটিতে থাকা অবস্থায় অবশ্যই এই দিকটাতে একটু গুরুত্ব দেন, এবং এটা খুব গেম চেঞ্জিং লেভেলের পার্থক্য তৈরি করে দেয় সিভিগুলোর মধ্যে। চতুর্থ অপশন, একটা কোডিং ল্যাঙ্গুয়েজ শিখেন। এখন কোডিং ল্যাঙ্গুয়েজের কথা যখন আমি বলি, আপনি বলতেই পারেন যে আমি তো কম্পিউটার সায়েন্সের না, আমি এটা শিখে কি করবো। বর্তমানে যে কোনো ফিল্ডে, যে কোনো রিসার্চে, সায়েন্স থেকে শুরু করে কমার্স এবং আর্টসে, প্রত্যেকটা স্টুডেন্টই, আমাদের যারা এখানে পরিচিত স্টুডেন্ট আছে, তাদের প্রত্যেককেই কোনো না কোনো কোডিং এর কাজ করতে হয়। কারণ রিসার্চ মানে সেখানে হচ্ছে আমাদের ডাটা থাকবে, এবং ডেটা যখন থাকবে ডেটা অ্যানালাইসিস থাকবে, এবং আপনি যদি ডেটা অ্যানালাইসিস না পারেন, তাহলে কিন্তু আপনার পক্ষে বাইরে এসে রিসার্চ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই জন্য আমি সাজেশন দিব যে আপনি কোনো না কোনো একটা কোডিং ল্যাঙ্গুয়েজ শিখে আসেন। এখন আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা মাথায় আসতে পারে যে কোন কোডিং ল্যাঙ্গুয়েজটা শিখবো, পাইথন শিখবো নাকি সি শিখবো নাকি জাভাস্ক্রিপ্ট, কোনটা শিখলে ভালো হয়। এখানে আমি খুব ইন্টারেস্টিং একটা ঘটনা বলি। আমি সেম প্রশ্ন আমার ভেতরে ছিল, তো আমি একজন এক্সপিরিয়েন্সড একজন কোডার একটা ভিডিও ইউটিউব আমি দেখছিলাম। তো উনি প্রথমেই ভিডিওটা শুরু করেছেন এটা দিয়ে যে আপনি যেহেতু এই প্রশ্নটা করেছেন, তার মানে আপনি কোডিং এ আসলে খুব বেশি দিন হয় নাই বা আপনি কোডিং জানেন না। এটার বড় কারণটা হচ্ছে, আপনি যখন কোডিং জানবেন বা কোডিং নিয়ে আপনার যখন একটু নলেজ হবে, আপনি বুঝবেন যে কোডিং এর ল্যাঙ্গুয়েজটা আসলে খুব বড় ইম্পর্টেন্ট বিষয় এখানে না। আমি যদি কোডিং এর বেসিকটা জানি, তখন অবশ্যই আমি
যে কোনো ল্যাঙ্গুয়েজে সুইচ করতে পারি এবং প্রত্যেকটা কোডিং ল্যাঙ্গুয়েজে বেসিক স্ট্রাকচার একই রকম, হয়তো সিনটেক্সটা আলাদা। আমি জানি সিনটেক্স বেসিক এটা আপনার কাছে আননোন লাগতে পারে, মেইনলি কোডিংটা কিভাবে লেখা হয় সেটাকে আমরা সিনটেক্স বলি। তো এই সিনটেক্স ভ্যারি করতে পারে কোডিং টু কোডিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু আপনার বেসিক যদি জানা থাকে লুপ, কন্ডিশন, ভেরিয়েবল, অপারেটরস, এই বিষয়গুলো নিয়ে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে সুইচ করতে পারবেন। এবং আপনার ধরা যাক আপনি পাইথন খুব ভালো পারেন, আপনার কোনো জায়গায় আপনি গেলেন, আপনার দেখা গেল সেখানে হচ্ছে আপনাকে ম্যাটল্যাবে কাজ করতে বলা হলো, আপনি খুব দ্রুত সুইচ করতে পারবেন। আর বর্তমানে যেহেতু আমাদের চ্যাটজিপিটি আছে, সো কোডিং লিখতে পারাটা খুব বড় ইম্পর্টেন্ট বিষয় না, কোডিং করতে পারাটা এটাও ইম্পর্টেন্ট। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি, প্রোগ্রামিং করতে পারাটা, যে কোনো একটা প্রবলেম আমাকে দেওয়া হলো এটা সলভ করতে পারাটা। 5 নাম্বার, চাকরির বাজারে এগিয়ে থাকতে খুবই কার্যকর একটা উপায় হচ্ছে চাকরির বাজারে যে সফটওয়্যারের কাজগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ হয়, অথবা একজন এমপ্লয়ি হিসেবে যে সফটওয়্যারগুলো জানা ম্যান্ডেটরি হয়, ওই সফটওয়্যারগুলো নিয়ে ভালো দক্ষতা থাকা। এটা আমি কেন বলছি, কারণ ধরা যাক আপনি মাইক্রোসফট ওয়ার্ড পারেন, পাওয়ার পয়েন্ট পারেন, ওকে দ্যাটস ফাইন, বাট আপনার জবে গিয়ে দেখলেন যে আপনার এক্সেল নিয়ে খুব ভালো পারদর্শিতা লাগবে, বাট আপনি এক্সেল পারেন না, তখন কিন্তু এমপ্লয়াররা এমন কাউকে নিয়োগ দিবে যিনি হচ্ছে এক্সেলের কাজটা ভালো পারে। তো আমি এটা খুব বেসিক মাইক্রোসফট অফিসের সফটওয়্যারগুলোর কথা বললাম, কিন্তু যারা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং এ পাশ করেছি অথবা ডেটা অ্যানালাইসিস পাশ করেছি, যে কোনো জায়গাতে পাশ করেছি, আমাদের কিন্তু সাবজেক্ট রিলেটেড কিছু স্পেসিফিক সফটওয়্যার থাকে যেগুলোর কাজ আসলে খুব হাইলি ডিমান্ডেড হয়। যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করলে আপনার ক্যাডের কাজ জানা, আপনার হচ্ছে সলিড ওয়ার্কসের কাজ জানা, এগুলো আপনি খুব ভালো অ্যাডভান্টেজ দিতে পারে আপনি যখন চাকরি বাকরি অ্যাপ্লাই করবেন তখন। তো সেম ভাবে টেক্সটাইলেও লেক্ট্রো নামে সফটওয়্যার আছে, অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে আমাদের জানলে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আমরা পাই। তো আমার যেটা সাজেশন থাকবে যে আপনি ভার্সিটি থাকা অবস্থায় আপনি একটু খোঁজ খবর নেবেন বড় ভাইদের থেকে যারা চাকরি বাকরিতে আছে, যে তারা কোন কোন সফটওয়্যার নিয়ে মূলত কাজ করেন বেশি। তো সেই সফটওয়্যারগুলোর কাজ যদি আপনি একটু ভালো জেনে থাকেন অথবা আপনার যদি একটা দক্ষতা থাকে সেগুলোতে, আপনি যখন পাস করে যাবেন আপনি কিন্তু সরাসরি দেখবেন চাকরির রিকোয়ারমেন্টে এই সফটওয়্যারগুলোর কথা বলা আছে, এই সফটওয়্যারের কাজটা জানা লোক আমাদের লাগবে। তো তখন কিন্তু আপনি বাকি 10 জন ক্যান্ডিডেট থেকে খুব বড় একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন সেখানে। এবং এটা যে কত বড় লেভেলে কাজে লাগবে এটা আসলে তখনই বুঝতে পারবেন ভার্সিটি থাকা অবস্থায় আপনার পক্ষে এটা বোঝা খুব কঠিন। তো সেই জন্য আমি সাজেশন দিব যে ভার্সিটি থাকা অবস্থায় চাকরির সাথে রিলেটেড সফটওয়্যারগুলোর কাজে একটু পারদর্শী হওয়া, যাতে আপনার 4 বছর শেষে যখন আপনি একটা বিষয় মাথায় রাখবেন, 4 বছর শেষে যখন মানুষজন সিভি লেখে সবাই কিন্তু 3টা সফটওয়্যারের নাম বাই ডিফল্ট অ্যাড করে দেয়, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিস। তো এই 3টা সফটওয়্যার কিন্তু সবার খানেই থাকবে। সো আপনার যদি কোনো অ্যাডেড এক্সট্রা সফটওয়্যারের কাজ জানা থাকে এবং আপনি অবশ্যই সেটা দেখাতে পারেন আপনার যখন ইন্টারভিউ হবে, that will be very great advantage for you to get selected in higher study or in job. So that will be very beneficial. তো 6 নাম্বার আমি যে কাজটার কথা বলবো আপনি করবেন সেটা হচ্ছে কোনো একটা রিসার্চ প্রজেক্টে ইনভলভ হয়ে যাওয়া। তো ভার্সিটি লেভেলে আমাদের কাছে এই বিষয়টা নিয়ে ধারণা খুবই কম থাকে যে আসলে একটা রিসার্চ প্রজেক্ট কিভাবে হয়, একটা রিসার্চ পেপার কিভাবে লেখে। তো আমি সাজেশন দিব যে কাজটা আপনি প্রথমে করতে পারেন, আপনি খোঁজ নিতে পারেন ডিপার্টমেন্টে যে আপনার কোন কোন স্যাররা বর্তমানে রিসার্চ প্রজেক্টে কাজ করছেন। অবশ্যই কোনো না কোনো স্যার কোনো না কোনো রিসার্চ প্রজেক্টে কাজ করে থাকে, এটা আপনি অবশ্যই পাবেন, অথবা কোন সিনিয়র আসলে কোন প্রজেক্টে কোন স্যারের সাথে কাজ করছে। তো আপনি যদি এই ইনফো কালেক্ট করতে পারেন তো আপনার যে সুবিধাটা হবে যে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে আপনি বলতে পারেন যে তাদের রিসার্চের প্রজেক্টটাতে আপনি ইনভলভ হতে চান। এখন আপনি বলতে পারেন যে আমার তো কোনো নলেজ নেই, আমি বুঝি না কিছু না, আমি কিভাবে কাজ করবো। দেখেন, রিসার্চের প্রজেক্টে অনেক ধরনের পারপাস থাকে, অনেকগুলো ছোট ছোট কাজ থাকে। যেমন ধরা যাক আমি হয়তো আমার টেকনিক্যাল কাজগুলো করছি, বাট আমার পেপারের প্রুফ রিডিং করার সময় নেই, তো আমি কোনো জুনিয়রকে হয়তো বলবো যে তুমি হয়তো একটা প্রুফ রিডিং করে দাও। প্রুফ রিডিং বলতে বোঝায় যে পেপারের ভুল ত্রুটি অথবা লিখিত যে ভুলগুলো থাকে এগুলো খেয়াল করা। দ্বিতীয় যে আপনার কাজ হতে পারে যে আপনাকে ডেটা দেওয়া হলো, আপনাকে বললো যে তুমি গ্রাফগুলো আমাকে বানিয়ে দাও। আপনি হয়তো এক্সেলের কাজ শিখে ফেললেন রিসার্চে যুক্ত হওয়ার পরে, শিখে আপনি গ্রাফ জেনারেট করাটা শিখলেন। তো এই ছোট ছোট কাজগুলো কিন্তু আপনি সম্পূর্ণ রিসার্চের কোনো টেকনিক্যাল নলেজ থাকা ছাড়াই আপনি করতে পারেন। এবং আপনি যদি এগুলো করে কোনো রিসার্চ প্রজেক্টে ইনভলভ হয়ে যান, তাতে করে কি হবে, আপনার ওভারঅল একটা আইডিয়া হয়ে যাবে তখন যে একটা রিসার্চ প্রজেক্ট কিভাবে কন্ডাক্ট করা হয় অথবা একটা পেপার কিভাবে লেখা হয়। এবং যদি ভাগ্য ভালো থাকে আপনার নামটাও থাকতে পারে সেটা। তো আমি সাজেশন দিব যে পেপারের নাম আসলো কি আসলো না এই বিষয়টাতে প্রথমে গুরুত্ব কম দিতে, কারণ
আমি ভাগ্যবান ছিলাম, আমি যে যতগুলো প্রজেক্টে কাজ করেছি সবগুলোতে আমার নাম দেওয়া হয়েছে এবং আমি আমার এই জন্য অনেকগুলো পেপারে কাজ করা হয়েছে। বাট অনেকেরই ভাগ্য এটা তো ভালো হয় না, অনেকে কর্মী আছেন যারা স্টুডেন্টটাকে খাটান তবে তাদের নামটা উল্লেখ করে না পেপারে, নাম হয়তো নিজের বা কয়েকজন দেয়। এটা ঠিক আছে, এটা দিস ইজ আনফেয়ার, বাট আপনার মাথায় রাখতে হবে যে আপনি শেখার জন্য আসছেন এবং আপনার যদি এক দুটো ব্যাপারে কাজ করে শেখার অভিজ্ঞতাটা হয়ে যায় তাহলে কিন্তু আপনি বড় কন্ট্রিবিউশনটা রাখার জন্য বা অন্য কারো প্রজেক্টে অ্যাড হতে পারবেন। যখন বড় কন্ট্রিবিউশন রাখবেন অবশ্যই কিন্তু তখন আপনার সেখানে পেপারে নাম থাকবে এবং আপনার নিজস্ব পেপার নিজে করারও কিন্তু একটা ট্রেনিং হয়ে যাবে সেখানে। তো আসলে আমি যেটা আপনাদের উপদেশ দিব যে আপনি কোনো না কোনো প্রজেক্টে কোনো না কোনো ইনভলভ হয়ে যান। আমার পেপারের নাম কতটুকু থাকলো বই থাকলো এই ব্যাপারে গুরুত্ব কম দিয়ে আপনি আপাতত কাজ শিখেন। প্রথমে শিখলে আপনার রিসার্চে যে ট্রেনিংটা হয়ে যাবে আপনি কিন্তু তখন পরবর্তীতে অনেকগুলো প্রজেক্টে কাজ করতে পারবেন এবং আপনার অবশ্যই নাম থাকবে। এবং ভার্সিটি শেষে যদি আপনার সিভিতে দুই একটা পাবলিকেশনও থাকে, দিস ইজ ভেরি হাই অ্যাডভান্টেজ when you are applying to higher study। বেশিরভাগ ছেলেপেলে আন্ডারগ্রেডে পেপার থাকে না, তো আপনার যে পেপার থাকতেছে এটার কারণে কিন্তু আপনি খুব বড় একটা অ্যাডভান্টেজ পাবেন বাকি ক্যান্ডিডেটদের কাছ থেকে। পরবর্তী যে কাজটার কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক বাড়ানো। আপনার নেটওয়ার্ক বাড়ানো বলতে আমি যেটা বোঝাচ্ছি যে মানুষজনের সাথে যোগাযোগ বাড়িয়ে দেওয়া। এটা কেন বলছি, ধরেন বাংলাদেশের চাকরি ক্ষেত্রে খুব ভালো নিজের নেটওয়ার্ক থাকা জব সেক্টরে এটা খুবই কাজে দেয়। আপনার ধরেন কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করছেন, সেখানে দুইজন বড় ভাইকে আপনি চিনেন, অথবা আপনার কোনো স্যারের সাথে আপনার খুব ঘনিষ্ঠ আপনার সাথে সম্পর্ক আছে কোনো স্যারের, তো সেই স্যারের সাথে সেই কোম্পানির মানুষজনের খুব ভালো নেটওয়ার্ক আছে। ওভারঅল মিউচুয়ালি হোক অথবা আপনার ডিরেক্টলি হোক, যদি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা যায় চাকরি বাকরিতে কিন্তু খুব বড় একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় ইন্টারভিউর সময়। আমি অবশ্যই আপনাদেরকে তোষামতি করতে বলছি না যে আপনি তোষামতি করে চলে গেলে আমি নিজে সাপোর্ট করি না, কিন্তু পৃথিবীর সবগুলো দেশে নেটওয়ার্ক ভালো একটা ইম্প্যাক্ট করে। এবং আপনি যখন বিদেশে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু রেকমেন্ডেশন লেটার নামে একটা জিনিস আছে যেটাতে আপনাকে রেকমেন্ড করা হয়। সো মানুষের একটা স্বাভাবিক টেন্ডেন্সি হচ্ছে যে সম্পূর্ণ আননোন একটা এন্টিটিকে ট্রাস্ট করার চেয়ে সে নিজের ট্রাস্টেবল কোনো এন্টিটিকে ট্রাস্ট করাটা পছন্দ করে। ধরা যাক আপনি কোথাও যাচ্ছেন, কোথাও ট্যুরে যাচ্ছেন, তো আননোন একটা মানুষের কাছে সাথে যাওয়ার থেকে কিন্তু আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড হলো আপনি বেশি প্রেফার করবেন এবং এই কারণে রেকমেন্ডেশনগুলো কাজ করে। তো নেটওয়ার্কিং এই কারণটার কারণেই সবখানে আসলে এতটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। সো আপনার উচিত হবে ভার্সিটিতে থাকা অবস্থায় অবশ্যই তোষামতি না করে সুন্দরভাবে কত মানুষের সাথে আসলে যোগাযোগ করা যায় অথবা তাদের সাথে চেহারাটা পরিচিত করানো যায়। করা হলে কি হবে, আপনি যদি যখন ইন্টারভিউগুলো ফেস করবেন অথবা ইন্টারভিউ কল পাওয়া, ইন্টারভিউ কলের ডাক পাওয়া, এই সবগুলো ক্ষেত্রে না আপনার নেটওয়ার্কিং এর অ্যাবিলিটিটা আসলে খুব বড় রকমের কাজে দিবে। তো আমার সাজেশন থাকবে যে বিদেশে হায়ার স্টাডির যেই বড় ভাইরা আছেন এবং যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন তাদের সাথে অ্যাটলিস্ট পরিচিত হয়ে থাকেন, তাতে করে আপনার আসলে খুব বড় একটা অ্যাডভান্টেজ আপনি পেতে পারেন চাকরি বাকরিতে আপনি অ্যাপ্লাই করতে। নেক্সট যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। আমাদের বাইরের দেশগুলোতে সোশ্যাল ওয়ার্কে ইনভলভ হওয়াটাকে খুবই পজিটিভলি দেখা হয়। তো আপনি যদি ভার্সিটিতে থাকা অবস্থায় কোনো ধরনের সোশ্যাল অর্গানাইজেশনে সাহায্য করার জন্য অথবা যে কোনো ধরনের সোশ্যাল অর্গানাইজেশনে আপনি যদি যুক্ত থাকেন তাহলে আসলে কিন্তু এটা আপনার হায়ার স্টাডিজ সিভিতে খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। আমি অবশ্যই সেই সব অর্গানাইজেশন সাজেস্ট করবো না যেগুলোতে হচ্ছে আসলে লোক দেখানো কাজকর্ম করা হয় অথবা দুটা চালের বস্তা দিয়ে 50টা ছবি তোলা হয়, সেই সব অর্গানাইজেশন আপনাকে আমি কাজ করতে বলছি না। কিন্তু জেনুইনলি যেসব অর্গানাইজেশনগুলো মানুষের হেল্পে কাজ করে থাকে আপনি যদি সেগুলো যুক্ত হতে পারেন, সেগুলো কন্ট্রিবিউট করতে পারেন, একই সাথে আপনি ভালো কাজ করলেন এবং আপনার একটা আপনি যখন সিভিতে এটা মেনশন করতে পারেন এবং এটা কিন্তু আপনাকে আপনি যখন ভালো মানুষ এবং আপনার ভেতরে মানবতা আছে এই বিষয়গুলো কিন্তু আপনার প্রকাশ করে। তো আমি সাজেশন দিব যে আপনি ভার্সিটি থাকা অবস্থায় যতটুকু সময় হয় আপনি এই কাজগুলোতে নিজেকে ইনভেস্ট করেন, তাতে করে আপনার নিজের একটা বিকাশ হবে অবশ্যই মনের এবং একই সাথে আপনার একাডেমিক লাইফে এবং প্রফেশনাল লাইফে এটা খুব ভালো কাজে লাগবে। তো এটা আমার সাজেশন থাকবে আর কি। সর্বশেষে আমি যেটা বলবো যে এই সবগুলো কাজের বাইরেও ভার্সিটি জীবনটা একটু এনজয় করার চেষ্টা করেন। এগুলো হচ্ছে হায়ার স্টাডি বাইরের কথাবার্তা।
কারণ আপনি একটা সময়ে গ্র্যাজুয়েট লাইফে এসে পড়বেন অথবা চাকরি জীবনে ঢুকে যাবেন। আমরা যতই বলি চাকরি জীবনে যোগাযোগ থাকবে, বন্ধু বান্ধবের সাথে নিয়মিত কন্ট্যাক্ট থাকবে, এগুলো আমরা সবাই আশা করি, কিন্তু বাস্তবে থাকে না। বাস্তবে আপনার ভার্সিটি লাইফের যে সুন্দর সময়টা, এটা আপনি কখনো ফিরে পান না। তো আমরা যারা অ্যাকচুয়ালি পড়াশোনাতে খুব সিরিয়াস, তারা অনেকেই ভার্সিটি লেভেলে অনেক কিছু গুরুত্ব দেই না। যেমন হয়তো কোথাও একটা ট্যুর হচ্ছে, আমি গেলাম না কারণ হয়তো ট্যুরের 2 দিন পরে আমার একটা সেমিস্টার ফাইনাল আছে। আপনি পড়াশোনা ঠিক রেখে আমি সাজেশন দিব যতটুকু ভার্সিটি লাইফে অ্যাক্টিভিটি করা যায়, যত বেশি জায়গা ঘোরা যায়, যত বেশি মানুষের সাথে দেখা করা যায়, এই কাজগুলো করেন। কারণ দিন শেষে একটা সময় আপনার এই বয়সটা থাকবে না, আপনি রিগ্রেট করবেন আসলে। কারণ একটা এক্সট্রা পরীক্ষার 5টা নাম্বার এক্সট্রা পাওয়া আসলে একটা এক্সপিরিয়েন্সের বিকল্প হতে পারে না। তো আমার সাজেশন থাকবে, জীবন যত ব্যস্তই যাক, যেরকমই যাক, ছোটখাটো যে সময় বন্ধুদের সাথে 5 মিনিট আড্ডা, 5 মিনিট কথা বলা, কোথাও ঘুরতে যাওয়া, অথবা হঠাৎ করে ক্লাস শেষে কোথাও খেতে যাওয়া, এই এক্সপিরিয়েন্সগুলো আসলে আপনার মনে থাকবে সবসময় ভার্সিটি জীবন শেষে। এবং এগুলোকে কখনো ফেলে দিবেন না, এগুলোকে সবসময় আপনার সাথে রাখবেন। সাথে রাখার জন্য আপনার সময় বের করতে হবে। সো পড়াশোনা থাকুক, ব্যস্ত থাকুক, যাই থাকুক, সব কিছুর মাঝখানে আপনি এই জিনিসগুলোকে মেনটেন করার চেষ্টা করবেন। তাহলে আসলে আপনি একটা কমপ্লিট হিউম্যান বিইং হিসেবে আসলে ভার্সিটি শেষে বের হচ্ছে, যেটা আপনার একাডেমিক লাইফে আমি জানি না কতটুকু কাজে লাগবে, বাট আপনার নিজস্ব লাইফের পরিপূর্ণতা অবশ্যই কাজে লাগবে। তো আজকে এই ছিল ওভারঅল ভিডিও। আমি যতটুকু জিনিস আমার মনে আসলো ততটুকু বলার চেষ্টা করলাম। তো আশা করি এই জিনিসগুলো আপনার ভার্সিটি লাইফে যারা এখন ফার্স্ট ইয়ারে আছেন অথবা সেকেন্ড ইয়ারে আছেন ফলো করবেন। ইনশাল্লাহ সবার জন্য ভালো হবে। সবাইকে শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।